আমরা আশেপাশে বিভিন্ন সেলকে চিৎকার চেঁচামেচি আহাজারি বিলাপ, আমার বুক ফেটে যেত। আমার তখন আমার কষ্ট যে তাদের কষ্ট আর বেশি হতো। আমি আল্লাহ বলতাম, আল্লাহ তুমি মজলুম ব্যক্তিদের সাহায্য করো, আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য সহনের শক্তি দাও, তাদের পরিবারের প্রতি ভাব করো, আল্লাহ তুমি মজলুমদেরকে মুক্তি দাও। সারা রাত বিলাপ করছে, সারা রাত কান্নাকারি করছে, সারা রাত আহাজারি করছে, চিৎকার চেঁচামেচি করছে। এগুলো সহ্য করার মতো নয়। জন্মের আগে আমি আপনার মতো লোক চড়িয়ে ফেলেছি, আমার চোখের ইশারা তারা বোলের মতো কাজ করেছে। আজকে আপনার আমার সাথে দুর্ব্যবহার করছেন, সে তারপরেও দুর্ব্যবহার করেছে। এবং দুর্ব্যবহার না, তারপরে আমার চোখ আরো বেশি রাইট করে বাঁধা শুরু করেছে, আরো নতুন নতুন। আগে আমাকে প্রথমত নামাজের সময় বলতো, তারা নামাজের সময় বলেন। আমি বললাম, আপনাকে মুসলমানের ছেলে নাকি? আমাকে নামাজের সময় বলেন। আমি তাহাজ্জুদ করে বসে আছি, ফজর নামাজ পড়বো, কিন্তু নামাজের সময় বলে না। আমি জোহরের নামাজের টাইম জানতে চাচ্ছি, যে জোহরের নামাজে ওয়াক্ত হলে নামাজটা করে একটু শুভ, তারা নামাজের টাইম পড়ে না। আমার আজান মাঝে মাঝে শোনা যেত, হালকা হালকা শোনা যেত, রেডিওটা বন্ধ করার পরে ওটাও শোনা যায় না। কারণ মানে রুমের এত চারিদিকে তো আপনার এক্সস্ট ফ্যান আর জেনারেটরের মতো সাউন্ড আর পানির পাম্পের মধ্যে বিভিন্ন রকমের সাউন্ড। ঠিক এইভাবে কি কি যেন সাউন্ড তারা তৈরি করে, আজান হলে আরো বেশি সাউন্ড তৈরি করে তারা, যেন আমরা আজান শুনতে না পাই। আমি তো আপনাকে মুসলমানের বাচ্চা একটা কাফের দেশে তো এরকম অন্যায় করা হয় না বলে আমার মনে হয়। ভারতের মতো দেশ, সেই দেশেও তো আজান শোনা যাচ্ছে মাসে আমি বিভিন্ন দেশে দেখে এসেছি আজান শোনা যাচ্ছে। আর আপনারা আমাকে আজান শুনতে দেবেন না? আপনার কি কি মানসিকতা? আপনার কি আল্লাহ ভয় নাই? আখিরাতের ভয় নাই? জাহান্নামের ভয় নাই? ভয় না? আমরা নামাজ পড়ে গেলে আপনাদের এগুলো অন্তরের কথা না, এগুলো আপনাদের মুখের কথা। আমি তাদেরকে এইভাবে বলেছি, আমি বহুবার বলেছি, 5 বার আমি লিখিত ভাবে দিয়েছি। আপনারা শেষবার আমাকে বললো যে আমরা 7ই ডিসেম্বর যেন আমার কথা বললো, ভারতীয় বিদ্যালয় সত্যাগ্রহগুলো বড় করে বললো, আমরা আপনার বিরুদ্ধে কিছু তদন্ত করছি, তদন্ত চলাকালীন আপনার থাকতে হবে। তাদের কথাতেই এবং সুরে এবং স্বরে আমার আশঙ্কা হয়েছে তারা আমাকে সহজে ছাড়বে না। আমি বললাম, তদন্ত কিসের? আপনারা জানেন এখন বিভিন্ন তদন্ত কমিটি হচ্ছে, এই কমিটি হচ্ছে। একটা ঘটনা ঘটে, ওটা সত্যতা জানার জন্য এবং দোষী ব্যক্তি নিরূপণের জন্য তদন্ত হয়। কোনো ঘটনা না ঘটলে কিসের তার উপর তদন্ত? আমি বললাম, আপনি কিসের তদন্ত করবেন? তারা আমার বললো যে আপনি লুকিয়ে লুকিয়ে কিছু করছিলেন কিনা এটা তদন্ত। আমি বললাম, এটা কি তদন্ত বলে? আর যদি তদন্ত হয় আমার বিরুদ্ধে কি অভিযোগ আমাকে জানাতে হবে, আমাকে আত্মপ্রকাশ মাধ্যমে সুযোগ দেবে। আপনারা কি করছেন? বলেন আমরা তদন্ত করছি, আপনাকে থাকতে হবে। ওইভাবে আমি থাকতে থাকলাম, চলতে থাকলাম। এবং আমার দিন দুটো যায়, আমার আশেপাশে আমি তো জানি না কোথায় কি সেল আছে না আছে, আমার তো চোখ বেঁধে নিয়ে যায়, নিয়ে আসে, 50 কদম হেঁটে যায়, হেঁটে আসি। আমার আশেপাশে বিভিন্ন সেলকে চিৎকার চেঁচামেচি আহাজারি বিলাপ, আমার বুক ফেটে যেত। আমার তখন আমার কষ্ট যে তাদের কষ্ট আর বেশি হতো। আমি আল্লাহ বলতাম, আল্লাহ তুমি মজলুম ব্যক্তিদের সাহায্য করো, আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য সহনের শক্তি দাও, তাদের পরিবারের প্রতি ভাব করো, আল্লাহ তুমি মজলুমদেরকে মুক্তি দাও। সারা রাত বিলাপ করছে, সারা রাত কান্নাকারি করছে, সারা রাত আহাজারি করছে, চিৎকার চেঁচামেচি করছে। এগুলো সহ্য করার মতো নয়। আল্লাহ যে আমাকে এখন মানসিকভাবে সুস্থ রেখেছে কিভাবে, আল্লাহর রহমত। আমি যে মানসিকভাবে পাগল হয়ে যাইনি। প্রতি রাত ক্রসফায়ারের আতঙ্ক নিয়ে একটা মানুষ যদি দিনের পর দিন বছর করে বছর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এটা যদি আমার শেষ নামাজ হয়, আজকে যদি মৃত্যু হয়, আমাকে ছবিতে মজা যদি আমার লাশ রক্ষাত অবস্থায় আমার পরিবারের কাছে পরিচিত মা আত্মীয় স্বজনের কাছে, মানুষের অনুভূতি কি হবে? পৃথিবীর সমস্ত কবি সাহিত্যিক মিলে সারা জীবন লেখা শেষ করতে পারবো না, আমি আমার ভাষা প্রকাশ করতে পারবো না। এত কিছুর মধ্যে আমি নিরাশ হইনি। কোরআনে আল্লাহ বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর সাহায্য থেকে নিরাশ হয়ে না। হতাশা এসেছে, বিষণ্ণতা এসেছে, দিনের পর দিন খাবার খায়নি, মন ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে, আমি আল্লাহর সাহায্য থেকে নিরাশ হইনি। আল্লাহর সাহায্য থেকে নিরাশ হয়নি। আল্লাহ আপনাদের দয়ায় আমাকে এই শক্তিটা দিয়েছিলেন এবং আল্লাহর শক্তি দেওয়ার ফলেই এই ছাত্র জনতার এই গণ বিপ্লবের অন্তরে যে বিজয় অর্জন হয়েছে, এরপরে আমাকে তারা মুক্তি দিতে বাধ্য হয়েছে। এই প্রসঙ্গে আমি একটা কথা একটু গুরুত্বপূর্ণ বলতে চাই। 2021 সালের মে মাসের আনুমানিক 22 তারিখে, যে একদিন আগে বেঁচে হতে পারে, তাদের একজন কর্মকর্তা আমাকে আসলো, আমাকে এসে আমাকে বললো যে আপনাকে লিখিত দরখাস্ত করেন যে আমি রাজনীতিতে সম্পৃক্ত হব না, আমি এই দেশে থাকবো না, আমি স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই, আপনারা আমাকে মুক্তি দেন, আমি বিদেশে চলে যাব। আমি তাদেরকে বললাম, আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আপনারা অবৈধভাবে আমাকে অপহরণ করেছেন, অবৈধভাবে আটক করেছেন, আপনারা আমাকে এখানে যে আটকে রেখে জুলুম করছেন, নির্যাতন করছেন। আমি তো পারি না, মানব না, মিটিং মিছিল করতে পারছি না, আমি এটার প্রতিবাদে
এই যে আপনি দেখতে পাচ্ছেন আমি বড় চুল রেখেছি, আমি বলছি এটা আমার মৌন প্রতিবাদ। আপনারা যখন মৌন প্রতিবাদ দেখেন, মিটিং মিছিল হয় না, শুধু প্ল্যাকার্ড হাতে নিয়ে দেখেন, আমি বলেছি এটা মৌন প্রতিবাদ। যতবার এটা দেখবেন আপনাদের যেন মনে হয় আপনারা আমাকে অবৈধভাবে অপহরণ করেছেন, অবৈধভাবে আটক রাখছেন, আপনারা আমাকে জুলুম করছেন, হারাম কাজ করছেন, এই কথাগুলো যেন আপনাদের বুকে বাঁধে, এটা আমার মৌন প্রতিবাদ। তো আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমার এটা আমার ব্যক্তিগত ইচ্ছা, আমি রাজনীতি করবো কি করবো না, আমি দেশে থাকবোই থাকবো না, আমার মুসলিমকে যেন মুক্তি পেতে চাই না। আমার আল্লাহ আমাকে এই সৎ সাহসটুকু দিয়েছিলেন, আমি তো দৃঢ়তার সাথে বলেছি, তারপরে আমাকে আর কিছু বলেনি। জুলাই মাসের এখন শেষ দিকে আসি। আমি যেখানে ছিলাম সেখানটায় আমি প্রতিদিন প্লেন উঠার আওয়াজ পেতাম। দৈনিক আপনার যে আমাদের ডোমেস্টিক ফ্লাইট যেটা বলা অভ্যন্তরীণ, ওটার আওয়াজে প্লেন গুলো একরকম, আর যেগুলি বোয়িং আন্তর্জাতিক বিমানের ওগুলো আওয়াজ এখান দুই রকমের আওয়াজে পার্থক্য বুঝতে পারতাম। টোটাল দিনে 20 থেকে 22টা প্লেনের আওয়াজ পেতাম। জুলাই মাসের মাঝামাঝি থেকে আমি দেখলাম প্লেনের আওয়াজ কমে গেল। তো আমি ধারণা করলাম হয়তো বাইরে কোনো আন্দোলন টান্দোলন হচ্ছে। সাধারণত লাগাতার হরতাল হলে তখন প্লেনের চলাচল বন্ধ। আমি এই ধরনের একটা আলোচনা, রাজনৈতিক হয়তো লাগাতার হরতাল হচ্ছে বা এই ধরনের কিছু একটা। আমাদের দেশের ছাত্র জনতা যে কি এত বিপ্লব ঘটিয়ে দিবে এটা আমি কল্পনাও করতে পারিনি। আমি প্রাউড অফ দ্যাট। আমি আপনাদের কাছে গর্বিতভাবে গর্বের সাথে বলতে চাই যে আমি এই তরুণ ছাত্রদের ব্যাপারে গর্ববোধ বোধ করছি যে আমরা দেখিয়ে দিয়েছি বিশ্বের কাছে আমরা কি করতে পারি। তো আমার কল্পনা করতে পারিনি যে তারা এত বিশাল কিছু একটা অর্জন করতে পারবে। আমার মনে হচ্ছিল কিছু একটা করতে হচ্ছে, কিছু একটা হচ্ছে। আমি দুজন জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছি, বাট আমি আমার সাথে কথা ছিল যারা রুমে আসবে প্রয়োজনে একটা কথা বলবেন না। আমি একটু দিনে মাঝে মাঝে তাদেরকে, তারা অনেকে আমার সাথে কোরআন হাদিস পড়ি, আমার কোরআন হাদিসের বিভিন্ন মশলা মশাইল জানতে চেত, নামাজের বিভিন্ন বিষয় জানতে চেত। এগুলো নিয়ে কথা বললে আমার সিসি ক্যামেরা দেখে শুরু হাজির হয়ে যেত। আপনি কথা বলছেন কেন, প্রয়োজনীয় কথা বলছেন কেন? আমি বলছি যে আমি কোনো আজে বাজে কথা বলছি না। আবার জিজ্ঞাসাবাদের সময় আমাকে বলছিল আপনি যারা ডিউটি করে আজে বাজে কথা বলবেন না। আমি তাদেরকে বলতাম যে আপনাদের কর্মকর্তা আমাকে অবৈধভাবে অপহরণ করেছে, অবৈধভাবে আটক করে গেছে, হারাম কাজ করে, জুলুম কাজ করে। আমি যারা আমাকে রুম থেকে ডিউটি করে নিয়ে যেত খাবার দিত, তাদেরকে মাঝে মাঝে বলতাম। তারা এগুলো বলছে কর্তৃপক্ষ জানার পরে আমাদের অফিসাররা বলেছিল, তারা জিজ্ঞাসাবাদের সময় তাদের আজে বাজে কথা বলেন তারা। আমি তাদের দৃঢ়তার সাথে বলেছি আপনারা বাংলাদেশ সেনাবাহিনীতে জিজ্ঞাসা করে আসেন। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে একটা আদর্শ সেনা কর্মকর্তা হিসেবে দৃষ্টান্ত স্থাপন করার সৌভাগ্য আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছেন। আজ কোনো আজে বাজে কথা বলে না। আপনারা বলেন আমি কি একটা বাক্য বলেন আমি কি আজে বাজে? তারা তো এই কথা বলতে পারছে না, মুক্তি উচ্চারণ করতে পারছে যে আমরা অবৈধ কাজ করেছি, অপহরণ কাজ করেছি, এগুলো মুক্তি বলতে পারছে। তারা বলে আজে বাজে কথা বলবেন না। আমি বললাম কোনো আজে বাজে কথা বলবেন না, যা বলি আমি প্রয়োজনে কথা বলি। ওই সুপারভাইজার এসে বলে যে আপনি প্রয়োজনীয় কথা বলবেন না। আমি বললাম আপনার প্রয়োজন আর আমার প্রয়োজন তো এক না। আমি তাদেরকে আল্লাহ রসুলের কথা বলি, আমি আল্লাহ রসুলের কথা বলেই যাবো। আমার যদি মৃত্যু হয় তাও বলে যাবো, আপনার যা পারেন করেন। তারপরে শুধু বলুন না আপনার কথা বলেন উপরস্থ করতে জানলে অসুবিধা হবে। তো আমি সময় শুধু তারা জিজ্ঞাসা করতে বলতে অনেক সময় মন কথা থাকলে আমি নিজে থেকে বলতাম। তো জুলাই মাসের 5 তারিখে যে বিপ্লব হয়েছে সেটা তো আমি জানি না। আমাকে 5 তারিখ 10:30টার সময় এসে বললো যে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে। ডাক্তার প্রথমের দিকে সকালের দিকে আসতেন। আমি তো ডাক্তারকে বললাম যে সকালের দিকে তো ফজর নামাজ তাহাজ্জুদ করে ঘুমাই, আমার যদি 2টার দিকে আসলে আমাদের সুবিধা হয়। তারপরে 2টার দিকে আসতেন এবং তিনি 30শে জুলাই আমরা যতটুকু মনে করি শেষ দেখে গেছেন। তার মানে ওই কয়েকদিন আগে আমাকে দেখে গেল, 5 দিন আগে ডাক্তার দেখে গেল, আমার রক্ত পরীক্ষা গেল এবং রিপোর্ট আমার জানানো সব রিপোর্ট না হয়ে আছে। তো এখন ডাক্তারের কাছে 10:30 কোথায় নিয়ে যাবেন? বলেন আপনাকে ডাক্তারের যেতে হবে। উনি আমাকে আমার রুম থেকে চোখ হাত দিতে মুখোশ পরিয়ে একটা গাড়িতে করে এই 1-1.5 মিনিট গাড়ি চালিয়ে ওখানে আশেপাশে কোনো আরেকটা রুমে নিয়ে গেল। এখন আমি ধারণা করি যে ব্রিগেডিয়ার হাসান নাসিরের নেতৃত্বে কিছু সংখ্যক সামরিক অফিসার, কর্নেল হাসিনের মতো সাহসী সামরিক অফিসার, ব্রিগেডিয়ার হাসানের সাহসী যে অফিসার বোধহয় ওই কচু ক্ষেত্রে যে ডিজিএফআই আছে ওই অফিসের সামনে গিয়ে তারা চিৎকার চেঁচামেচি করেছে, আমরা আজমিকে চাই। তখন তারা তাদের সবচেয়ে বিভিন্ন সময় নিয়েছে, এই ধরনের একটা কিছু সম্ভবত আমি যথাযথ শুনতে পেরেছি বাইরে এসে। ওই জন্য তারা যদি ঢুকে পড়ে এবং ওই রুমগুলো তারা সার্চ করে, এই জন্য তারা আমার ওদিকে সরিয়ে আরেকখানে নিয়ে গেল। 5 তারিখ রাতের কথা বলছি আমি, 10:30টায়। তারপরে ওখান থেকে আমাকে রাত্রে 2:30-3টার দিকে বলো আপনাকে আমরা হাসপাতালে নিয়ে যাবো। আমি বললাম গত 8 বছর থেকে আমি আপনাদেরকে বলছি আমার দাঁত ভেঙে গেছে, আমার 1-2টা দাঁত ভেঙে গেছে, আমার কানে সমস্যা হচ্ছে, আমার চোখে দাঁড়াচ্ছে। আপনারা যেটা দেখছেন আমি
মুক্তির পরে ডাক্তার দিকে চশমা নিয়েছি, কিছুদিন পরে আমি চশমা পড়তে পারতাম না। আমি বলতাম চোখের চিকিৎসা, স্পষ্ট আমার চোখের চিকিৎসা হবে না, দাঁতের চিকিৎসা হবে না, কানের চিকিৎসা হবে না, এখানে রেখে যা করা যায় করা যাবে। ওখানে যারা ডাক্তার ছিলেন ওনারা মেডিকেল স্পেশালিস্ট ছিলেন। আমার প্রথমে যাওয়ার পর যখন চোখ বাঁধতো এখানে আমার ঘা হয়ে গেল, তো একটা ওষুধ দিলেন, পরে এটা পুরো মুখ ঘা ছড়িয়ে গেল। যাই হোক পরবর্তীতে ওষুধ আমার ওই মুখে এখনো চারিদিকে অনেক সমস্যা রয়ে গেছে, চামড়ায় হাতে পায়ে চামড়ানোর সমস্যা হয়েছে। তো আমি বললাম যে এত 8 বছর ধরে আমি বলছি আপনাদের কাছে আমাকে হাসপাতালে নিয়ে যাবেন, হাসপাতালে নিয়ে যেতেন না, এখন রাত 3টার সময় আপনার হাসপাতালে নিয়ে যেতে কি কথা? বললেন না যেতে হবে। তার যেতে হবে না, তার কিছু উপায় চোখ হাত বেঁধে আবার মুখোশ পড়ে অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে 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 রাত 15টার দিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আর শেষ নাই। তো আমি বললাম যে ঢাকা শহরে কোনো হাসপাতাল এত দূরে না, আপনার কোথায় হাসপাতাল নিয়ে যাচ্ছে? তখন কোনো জবাব দিল না। তারপরে রাস্তা ভাঙাচোরা, বললাম যে ঢাকা শহরের রাস্তা তো এত ভাঙাচোরা না, আপনারা কি আমাকে কোথাও গ্রামের দিকে নিয়ে যাচ্ছেন নাকি? তারা কোনো জবাব দিল না। আমাকে নতুন একখানে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওই এরকম বন্দি সভার মধ্যে একটা বন্দি ছিল, এটাতে অবশ্য অ্যাটাচ টয়লেট ছিল, ছোট রুম, একটা খাট একটা টেবিল ছিল। তো আমাকে বললো আপনি এখানে থাকেন না। তখন ওখানে রুমে একটা ঘড়ি ছিল, ঘড়িতে দেখলাম তখন সকাল প্রায় 5:45। তো প্রায় 3 ঘন্টার মতো ড্রাইভ করে তারা আমাকে নিয়ে গেল, এবং আমার ধারণা ঢাকার বাইরে কোনো একখানে নিয়ে গেছে। এবং আমি যতটুকু অনুমান করতে পারি, এখন যেটা অনুমান করছি, রাস্তাঘাটে যে ছাত্ররা রাস্তাঘাটে গাড়ি চেক করছিল, তারা আমাকে পাকা রাস্তা দিয়ে নিতে সাহস করেনি, তারা আমাকে গ্রামের রাস্তা দিয়ে নিয়ে গেছে। এটা এখন আমি অনুমান করে বলছি। তো আমাকে ওখানে না বললো আপনি এখানে থাকেন, আমি বললাম আপনারা হাসপাতালের কথা বলে এখানে কোথায় নিয়ে আসলেন? বন্দি আরেক বন্দিখানায়। থাকেন, আপনি পরে জানানো হবে। তো এটা 6 তারিখ সকালের কথা বলছি। 6 তারিখ দুপুরে আমাকে বললো আপনাকে আজকে রাতটা মুক্তি দেওয়া হতে পারে। একজনে বললো আমাকে আপনার কাপড়ের সাইজ বলেন। তো আমি বললাম তো আমি সাধারণত গার্মেন্টের কাপড় পরি না, আমি সাইজ বলতে পারবো না। তারা একটা কাপড় নিয়ে আসলো, আমাকে দেখালো যে আমি যে কাপড়টা আপনার প্রথম দেখেছেন, আমি প্রথম মুক্তি পরে যে একটা প্যান্ট শার্ট যে পরেছেন ওই কাপড়গুলো, ওটা পরে দেখলাম ঠিক আছে। বললাম আমরা রাত্রে 2:30-3টার দিকে আপনাকে নিয়ে যাবো। তো 2:30-3টার দিকে এসে বললো যে আমরা আজকে কোনো একটা বিশেষ অসুবিধার কারণে নিতে পারছি না, আপনার কালকে মুক্তি হবে। আমার অপেক্ষা করার সাথে কোনো উপায় নেই, আমি বাইরের কোন জগতের কোনো খবরই নাই আমার কাছে। পরের দিন সকালবেলা দুপুরে আমাকে এসে বললো আজকে রাত 9টার দিকে আপনাকে নিয়ে যাব। আমি সাধারণত 9:30 দিকে ভাত খেতাম, বললো রাত 9টার দিকে আপনি নিয়ে যাওয়া হবে, আপনার 8টার দিকে ভাত দিয়ে দেবো, এর মধ্যে আপনার খাবার টাবার খেয়ে রেডি হয়ে যাবেন। তো আমি সেই অনুযায়ী রেডি হয়ে গেলাম। তখন তো আমি কোথায় নিয়ে যায়, আবার কোথায় নিয়ে মেরে ফেলে, কিন্তু আমি তো কোনো কিছু সবকিছু অনিশ্চয়তার মধ্যে। আমাকে এগুলি ভাতা দিয়ে আমাকে কোথাও নিয়ে গুম করে মেরে ফেলবে, লাশ কোথায় ফেলে রাখবে, এই আশঙ্কায় তখন তো খাবারও মুখে আসে না। যাই হোক সামান্য কিছু খেয়ে আমি রেডি হয়ে থাকলাম। তার 9:15 যেমন নিয়ে রওনা হলো, প্রায় 2.5 ঘন্টার মধ্যে গাড়ি চালিয়ে আমাকে সেই টাঙ্গাইল যমুনার রাস্তায় এলেঙ্গায় রাস্তার পাশে নিয়ে আমাকে চোখ হাত বেঁধে ছেড়ে দিল, আমাকে কিছু টাকা দিল আপনার বাস ভাড়া। তোমার বলে এটা কোথায়? ওই যে সামনে বাস স্ট্যান্ড আছে, ওই দিকে পিছন দিকে গাড়ি আসবে, আপনি বাস স্ট্যান্ডে গাড়ি যেতে পারেন। আমাকে কিছু টাকা ভাড়া দিয়ে দিল, বললো আপনি মুক্তি, আপনি এখন মুক্ত, আপনি যেতে পারেন। জিজ্ঞাসা করলাম রাত কটা বাজে? তখন রাত 12:15। তো তারপরে আমি গাড়ি থেকে নেমে আমার এই আরাধনা প্রকাশ করতে পারবো না, আকাশের দিকে চাকে চিৎকার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি রহমান রহিম, তুমি করিম। আল্লাহ 8 বছর পরে তোমার আকাশ দেখছি, তোমার তারা দেখছি, তোমার মেঘ দেখছি, তোমার চাঁদ দেখছি। আল্লাহ মাটির দিকে থেকে বললাম তোমার মাটির মানুষ আমি, যারা সে মাটি দেখাচ্ছে 8 বছর পরে। আমি রেগে উত্তেজনায় কতক্ষণ পর্যন্ত বলেছি বলতে পারবো না। হঠাৎ করে বাসা চোখ মুখ অন্ধকার হয়ে আসলো। আমি আজকে দামে দাঁড়িয়েছিলাম, আমার জিপে যেহেতু দামে একজন বসা, বামে একজন বসা। তো আমি বললাম আমার মাথা ঘুরেছে, আমি একটু বসতে পারি, বলাচ্ছে বসেন। বসলাম, কিছুক্ষণ পরে বললাম ঠিক আছে আমি যেতে পারবো। আমি নামলাম, আমার বামে যে বসেছিল সে আমাকে হাতে টাকা দিল, আপনি টাকা নেন। তো আমি বললাম এখানে ঢাকার ভাড়া কত? বলে জানি না ঠিক। এখানে কত টাকা? 5,000 টাকা। আমি বললাম আমি আপনাদের টাকার মুখোপক্ষী নেই, আল্লাহ আপনাকে আপনাদের টাকার মুখোপক্ষী করেনি, আমার টাকার দরকার নেই। আবার এখান থেকে ঢাকার ভাড়া যতটুকু শুধু ততটুকু ভাড়া দেয়। ওনারা আপনি নিয়ে যান, আপনি দান যা করেন করেন, আপনি দান করেন, আমাদেরকে টাকা আপনাকে দিতে হবে। তাদের সাথে 1 সেকেন্ড কথা বলার মতো আমার রুচি ছিল না। আমি তারা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। সবাই মুখোশ করা ছিল, যার ফলে দেখার কোনো সুযোগ নেই। আমি খুব সংক্ষেপে বাকিটা শেষ করে দিচ্ছি। এলোমেলো ছিল, উত্তরিত ছিল, আমি ঠিক মতো হাঁটতে পারছিলাম না।
আবেগে উত্তেজনায় রাস্তা উঠে দুর্বলতার সময় হাঁটতে পারছিলাম না। এর মধ্যে হঠাৎ করে দেখলাম একটা পিছুতে দাঁড়িয়ে এসে ওই সামনে বাস স্ট্যান্ডে দাঁড়ালো। আমার তখন মানে মনে হয় যেন পারলে উড়ে গিয়ে ঝাঁপিয়ে বাসের মধ্যে উঠে কিভাবে যে আমি 100 গজের মতো রাস্তা দৌড়ে ওই অবস্থা পার হয়েছে আমি এখনো কল্পনা করতে পারি না। দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনাকে ঢাকা যাবেন? ঢাকা যাবেন, চিরাং যাবো। আপনি ঢাকায় কোথায় যাবেন? আমাকে টেকনিক্যাল মোড়ে যদি নামিয়ে দেবেন বা বাপটনি মোড়ে, টেকনিক্যাল মোড়ে নামাবো, আপনি উঠেন। তো আমি বাসে উঠলাম, উঠে পিছনের দিকে গিয়ে একজনের কাছে বললাম যে আমার তো মোবাইল নাম্বার না, আমার দুটো নাম্বার ফোন নাম্বার আমার জানা ছিল, আমার স্ক্রিন নাম্বার আর আমার সাথে ভাইয়ের নাম্বার, এই নাম্বার দুটো মনে ছিল। আমি দুজনকে ফোন করে বললাম, তারা আরো লোকজনকে নিয়ে তারা ওখান থেকে টেকনিক্যাল মোড়ে এসে আমাকে ওখানে নামিয়ে নিল। তারপরে তো ওখান থেকে আমি প্রথমে হাসপাতালে নিয়ে আমাকে কিছু চেকারটা করে আমি 7 তারিখ রাতের কথা বলছি, এটা 8 তারিখ ভোর নাগাদ আমি বাসায় গিয়ে পৌঁছালাম। ওই 7-8 তারিখ রাতে সারা রাত ঘুম নাই, 8-9 তারিখে আমার সারা রাত ঘুম নাই, আত্মীয় স্বজন সব আসছে। 9 তারিখ রাতে আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপরে আমার হাসপাতালে নিয়ে এসে আমি তখন থেকে চিকিৎসা নিয়েছে। আমার শরীরে নানা রকমের সমস্যা, বড় খুব বেশি সমস্যা, আমার নানা রকম সমস্যায় ভুগছি, ওগুলো চিকিৎসা চলছে। আমি চিকিৎসার কারণে আপনাদের কাছে আজকে বিলম্ব হলো আমার। আমার মোটামুটি এই ছিল আমার বন্দি জীবনের দুর্দশার কথা। আমি আমার বাকি খুব সংক্ষিপ্ত শেষ করবো। আমি এখানে বলতে চাই আমার মূল দুটা কারণে তারা আমাকে ধরে রেখেছে। এক, আমার প্রত্যেক পরিচয় আমার পারিবারিক পরিচয়। 2, আমি ভারত বিরোধী। এবং এটা স্পষ্ট যে আমি বিদেশি চক্রের গভীর ষড়যন্ত্র শিকার হিসাবে তারা আমাকে আটকে রেখেছে। মুক্তির সিদ্ধান্ত দেওয়ার পরেও বিদেশি প্রভুদের হুকুমে আমাকে আটকে রাখা হয়েছিল। আমি আমার নিজের ঢোল পিটাতে চাই না, কিন্তু আমার বরখাস্ত কাহিনী আপনাদেরকে না বললে আপনারা বলবেন না। আমাকে এই সরকার যখন 96 থেকে 2000 এই বিগত সরকার 96 থেকে 2001 আমার বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি একাডেমি যেখান থেকে প্রশিক্ষণ হয়, ওখান থেকে আমার যে রেজাল্ট আমাকে আল্লাহর দয়া আবার দোয়া করে দিয়েছে। আমার জানা মতে বাংলাদেশ সেনাবাহিনী এই রেজাল্টকে ভঙ্গ করতে পারেনি। আমার চাকরি জীবনে আমরা যে রেজাল্ট করেছি আমার জানা নেই কেউ আমার থেকে ভালো রেজাল্ট করেছে কিনা। আমি মাফ করবেন, আমি কখনো আত্মপ্রচার করেন প্রসঙ্গ বলছি। 96 থেকে 2001 ক্ষমতা থাকাকালীন আমার সম্পূর্ণ সময় আমার এই বিগত সরকার লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল র্যাঙ্কে, মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কে প্রমোশন আটকে রেখেছিল আমাকে। 2001 বিএনপি ক্ষমতা আসলে 2002 আমি লেফটেন্যান্ট কর্নেল পদে প্রমোশন পাই। এবং 1998 সালে আমার বাবা একদিনের জন্য, আমার স্ত্রী অসুস্থ, আমি অসুস্থ, আমার 8 মাসে ছিল অসুস্থ, আমার বাবার চাকরির প্রোগ্রাম ছিল। আমার মা আমার বাবার সাথে গিয়েছিলেন যে আমার মাকে বাসায় নামিয়ে রেখে সকালে চলে যাবে। এর মধ্যে সকালবেলা ওই জেনারেল জিওসির অফিস থেকে আমাকে জিওসি প্রধান স্টাফ ফোনে ডাকিয়ে নিল। আমি গেলাম, আমাকে বললো তোমার বাবা তোমার বাসায় থাকতে পারবে না। আমি বললাম যে এটা সামরিক বাহিনীর কোনো আইনে এমন আইন আছে? তো বলে এটা সেনাপ্রধানের আইন। সেনাপ্রধান তখন জেনারেল মুস্তাফিজ, সাবেক প্রধানমন্ত্রীর ফুফা, সম্ভবত এনপিআর থেকে এনে ওনাকে সেনাপ্রধান বানানো হয়েছিল। তো আমি বললাম যে স্যার আমি জিওসির সাথে দেখা করতে চাই। তখন বললেন জিওসি খুব রাগ হয়ে আছেন, তুমি দেখা করলে একটা ভালো হবে না, খারাপ হবে। তো আমি জিজ্ঞাসা করলাম স্যার আপনি কি আপনার বাবাকে বলতে পারবেন যে বাসায় থাকতে পারবে না? কোন বাবা হলেন তার সন্তানকে কুসন্তান না হয় কোন বাবা তার বাবাকে বলবে যে তুমি আমার বাসায় থাকতে পারবে না? আমার বাবা আদারওয়াইজ প্রোগ্রাম ছিল, সকালে চলে যাবেন, রেডি হয়ে গেছেন, কিন্তু আমাকে কেন ডেকেছিল জানার জন্য অপেক্ষা করছিলেন। আমি বাসায় ফিরে গিয়ে আমাকে নাস্তা ব্যবস্থা দিয়ে দেন, নাস্তা প্লেট হাতটা দিয়ে সরিয়ে দিলাম। উনি আমাকে বলছেন তুমি মাইন্ড করো না, কষ্ট নিপো। আমি বললাম যে আপনারা আমার চাকু দিয়ে হাত কাটছেন আর বুঝে ব্যথা পেয়েছো না, তামাশা একটা। যাই হোক আমি বাসায় চলে আসলাম, জিওসির সাথে দেখা করলাম না। বলে আমি বাবাকে বলতে পারছি না, খালি কাঁদছিলাম আর কাঁদছিলাম। যাই হোক বাবা চলে গেলেন। এরপরে তো আমাকে ওখান থেকে পরদিনই আমাকে শুক্রবার দিন পর্যন্ত কোনো মুভ হয় না, আমার কর্মচারী পাঠিয়ে দেওয়া হলো। এরপর দিন আমাকে কিভাবে ওখান থেকে অপমান করে বিদায় দেওয়া হলো, রং করে পাঠিয়ে দেওয়া হলো। এরপরে 2009 সালে একদিনের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল বিদায় সম্বর্ধনা, বিদায় অনুষ্ঠান অনেক জাঁকজমকপূর্ণ। আমাকে একদিনের মধ্যে আমার চাকরি দেখে আমি থেকে জিজ্ঞাসা করে দেখে নেই রাত্রেবেলা নৈশ ভোজে আপনারা আমার ড্রেস থেকে দেখতে পারেন, সাদা পোশাক পরে, ওরকম পোশাক পরে, ব্যান্ড পার্টি বাজিয়ে অনেক জায়গা মনে হয় আমাকে দূর করে ইউনিফর্ম করে লাঞ্চ জাস্ট আনুষ্ঠানিক ভাবে একটা পার্টি করে আমাকে বিদায় দেওয়া হচ্ছে একদিনের মধ্যে। এবং আমাকে বলা হয়েছে যে আমাকে ওই রাত্রেই ক্যান্টনমেন্ট ত্যাগ করতে হবে। অথচ একজন অফিসার হিসাবে আমি এই সব ধরনের ক্ষেত্রে আমাকে ঢাকা লজিস্টিক এরিয়া হেডকোয়ার্টার আমাকে সংযুক্ত করা হয়েছে।
সংযুক্ত সহযোগিতার কারণ দেখা যায়, কারণ ছাড়া আমার সংযোগ করেছে। এবং আমাকে ওই সময় আমি মোট 12 দিন প্রাপ্য ছিলাম, আমাকে একদিনের মধ্যে, রাতের মধ্যে ওখান থেকে ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। আমি ঢাকা এসেছি, আমাকে একটা এমন গাড়ি দিয়েছে যে গাড়ি আমি চাকরি জীবনে সেকেন্ড লেফটেন্যান্ট, সেই গাড়ি ব্যবহার করে একটা ভাঙাচোরা গাড়ি দিয়েছে। আমার আগে ওখানে একটা জিপ একটা কার ছিল, অথচ একটা ভাঙাচোরা গাড়ি দিয়েছে। এবং গাড়ি পাল্টেছে, কতটা অমানুষ হতে পারে। আমাকে হুকুম করা হয়েছে যে আমি গাড়ি নিয়ে আমি বাসায় যাওয়া, বাসা পর্যন্ত গাড়ি নিতে পারবো না। একজন ব্রিগেডিয়ার জেনারেল, আমি আসবি, আমার কাছে কোনো অসুবিধা নেই, আমি সেনাবাহিনীর ইউনিফর্ম করবার বিষয় আমার ইউনিফর্ম পরে গাড়ির পাশে 2-300 গজ দূরে আমার গাড়ি ছেড়ে আমি হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি, আবার 2-300 হেঁটে হেঁটে গাড়িতে রাস্তা যাচ্ছি। এইটা জেনারেল মহিউদ্দিন অর্ডার দিয়েছেন, এবং সেনাবাহিনীকে, সেনাবাহিনী ইউনিফর্মকে, সেনাবাহিনীর র্যাঙ্ককে উনি অপমানিত করেছেন। আমার বুক ফেটে যেত, আমি আজমি এখানে নয়, আমার সেনাবাহিনী এইভাবে অপমানিত হচ্ছে। যেদিন আমাকে 24শে জুন 2009 আমাকে একটা চিঠি দেওয়া হলো যে 23শে জুন 2009 তারিখে সরকারি একটা প্রজ্ঞাপনে 1 লাইনের চিঠিতে আপনাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত অনেক বড় ধরনের শাস্তি, সেনাবাহিনী অফিসাররা অপরাধ করলে 9 দশকের শাস্তি, সবচেয়ে বড় মৃত্যুদণ্ড, যেটা বিদ্রোহ হতে হয়, তারপর কারাদণ্ড, তারপর বরখাস্ত, এরপরে নিচে আরো অনেক সাজা। একটা অপরাধ সংগঠন হতে হয়, একটা তদন্ত হয়, তদন্ত প্রমাণিত হলে কোর্ট মার্শাল হয়, কোর্ট মার্শাল করে তারপরে কোর্ট মার্শাল তাকে র্যাঙ্ক ডাউন করতে পারে, সিনিয়রিটি ডাউন করতে, বরখাস্ত করে না। আমাকে কোনো অপরাধ ছাড়া, কোনো তদন্ত ছাড়া, কোনো কিছু ছাড়া এক চিঠি দিয়ে, পৃথিবীর ইতিহাসে এরকম নেই, আমাকে চাকরি থেকে, আমার 30 বছরের গভর্নমেন্ট চাকরি, আমার সমস্ত পেনশনের সমস্ত সুযোগ বন্ধ করে আমার সে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হলো, আমার র্যাঙ্ক খনন করা হলো, পেনশনের সমস্ত সুযোগ বন্ধ করা হলো। এবং তার কিছুদিন পরে চিঠি দিয়ে আমাকে সকল সেনানিবাস প্রবেশ নিষিদ্ধ করে আমাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। আমি জেনারেল ওয়াকারের প্রতি কৃতজ্ঞতা জানাই। জেনারেল ওয়াকার এটাকে ওই আদেশটাকে বাতিল করে, আমাকে সেনাবাহিনীর অবাঞ্ছিত ঘোষণা বাতিল করে গতকালকে আমাকে একজন জেনারেল যে ব্যক্তিগত আমার চিঠি পাঠিয়েছে, স্যার আপনাকে অবাঞ্ছিত ঘোষণা যেটা প্রত্যাহার করলাম, স্যার আপনি আমার সাথে একটু খেয়ে যান, একটু চা খেয়ে যান, কফি খেয়ে যান। স্যার প্রথম লাঞ্চ কথা বলবেন, কফি খেয়ে প্রেস কনফারেন্সে আমি প্রথমত তাহলে স্যার লাঞ্চ করেন, লাঞ্চ করুন, আমি প্রেস কনফারেন্স পরে আমি আসবো ইনশাল্লাহ। তো আমি যেন ওয়াকারের কাছে কৃতজ্ঞ। আমার মিরপুর ডিএসএস প্লট পেয়েছিলাম 2014 সালে, আমার নির্মাণের জন্য প্ল্যান পাস হয়ে কাজ শুরু করেছে, 1 লাইনের চিঠি, সকল কার্যক্রম স্থগিত, আমার কার্যক্রম বন্ধ করে রাখা হয়েছে। ওয়াকারের কাছে আমি দুনিয়া আবার এটা কার্যক্রম শুরু করার অনুমতি দিয়েছে। এখন আপনাদের কাছে আমি অনেক সময় নিয়ে ফেলেছি, আমি দুঃখিত যে আমি কথাগুলি গুছিয়ে করতে পারছি না, এত বছর পরে কথাগুলি গুছিয়ে করতে পারছি না। তো আমি উপসংহারে চলে যাচ্ছি, আমি আর বেশি কথা বলা যাচ্ছে না। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই 2024 ছাত্র জনতার সরল বিপ্লব সিক্ত নতুন বাংলাদেশ আমাদের জন্য বিপুল সম্ভাবনার নতুন দ্বার খুলে দিয়েছে। বর্তমান সরকারের প্রতি আমার একটা আবেদন আছে। 1 নম্বর, সকল খুন, হত্যা, ধর্ষণ, রাজধানী, জুলুম, নির্যাতন, নিপীড়নের দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন। ভবিষ্যতে যেন আর এই ধরনের কোনো ব্যবস্থা না, তার প্রতিকার করুন, তার জন্য প্রচার আইন প্রতি করুন। আর কোনো বালগঙ্গার বুক যেন খালি না হয়ে যায়। অনেকদিন বছর ইসলাম তখন তার ভাইরা কুয়াতে ফেলে দিল, ইয়াকুব হাসান কাঁদতে কাঁদতে স্তব্ধ হয়ে গেছেন। আমার মা আমার জন্য 3 বছর কাঁদতে কাঁদতে আমাকে নাকে দেখে চলে গেছে। এই জালেমরা, আমার বাবা মারা গেছে, আমার বড় 5 ভাই কাটতে যায়নি, আমার মা মারা গেছে, 6টা ছেলে, একজনের সামনে ছিল না। আমি মায়ের অন্তর লাঠছিলাম, আমার সাথে কাঁদতে কাঁদতে হার করে মা চলে গেছে, আমি কাটতে জানি। আর যদি কোনো মায়ের বুকে খালি না হয়, আর যদি মায়ের কান্না হয়, আপনারা দয়া করে ব্যবস্থা করেন। আপনারা দয়া করে সুশাসন, আইনের শাসন, বাক স্বাধীনতা, স্বাধীন ও নির্বাচিত বিচার ব্যবস্থা, সুদৃঢ় মানবাধিকার সুনিশ্চিত করে সুশাসনের বাংলাদেশ এবং বাংলাদেশ গড়ে তোলেন। আমার এটা দোয়া। আমি এখানে আরেকটু বলতে চাই যে আমাদের সংবিধান এটা 1972 সালে রচিত হয়েছে। 1970 সালে আওয়ামী লীগ জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়েছিল পাকিস্তানের সংবিধানের অধীনে পাকিস্তান রাষ্ট্র গঠনের জন্য, স্বাধীন বাংলাদেশের স্বাধীন সংবিধান রচনা করে নয়। তারা 1972 সালে পাকিস্তানের যুদ্ধ চালিয়ে দিয়েছে, আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু তারা জনগণের কাছ থেকে নতুন সংবিধানের প্রণয়নের কোনো ম্যান্ডেট নেয়নি।
সুতরাং এই সংবিধান আমার দৃষ্টিতে বৈধ নয়। একটা নতুন ভাবে কমিটি করে নতুন সংবিধান প্রণয়ন কমিটি করে নতুন সংবিধান করে এটা বাতিল করা হোক, এবং এটাতে যত মানবাধিকারের কথা আছে সব, যেমন সেনাবাহিনীর আইনের আশ্রয়ের অধিকার নেই, এগুলি যত আপনার একটা যথাযথ পদক্ষেপ নিয়ে এক নতুন সংবিধান তৈরি করেন। আমাদের জাতীয় সঙ্গীত আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। 1905 বঙ্গভঙ্গ রবের জন্য এটা রবীন্দ্রনাথ লিখেছিল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত। আমাদের কি আমরা কি দুই বাংলা এক হতে যাচ্ছি? আমরা কি স্বাধীন বাংলাদেশ থাকতে চাই না ভারতের পশ্চিমবঙ্গে অঙ্গীভূত রাজ্য হতে চাই ভারতের? আপনারা বলেন আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি, স্বাধীন বাংলাদেশ থাকতে চাই। এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। আমি জোর দাবি জানাচ্ছি নতুন জাতীয় আমাদের নতুন জাতীয় সঙ্গীত আমাদের তৈরি করা হোক, এবং এই মিথ্যার উপরে কোনো জাতির ইতিহাস প্রতিষ্ঠিত হতে পারে না। একজন মুখের কথার উপরে কোন ব্যক্তির জাতির ইতিহাস। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর একত্বে, আল্লাহর পূর্ণত্বে, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে, না জাহান্নামে যেতে হবে। আল্লাহর একত্ব, পূর্ণত্ব, অস্তিত্ব বিশ্বাস শত শত আয়াত নাযিল করেছেন। রাসূল যখন আনসার জাহাজের শপথ নিয়েছেন তাদেরকে বলেছেন আমার যে কোনো ন্যায়সঙ্গত আইন তোমরা মানবে। রাসূল জানতেন উনি কিন্তু অন্যায় আজাদ দিবে না, আনসাররা জানতো আমরা অন্যায় দিবে, তারপরেও এটা রাসূল বলেছেন। আর একজন শেখ মুজিব সাহেব উনি 3 লক্ষ বলতে গিয়ে 3 মিলিয়ন বলেছেন, এবং এটাই 30 লক্ষ হয়ে গেছে। একটা জরিপ ছাড়া কোনোভাবে কোনো দেশে 30 লক্ষ মা বোনের শহীদ বলে বলে তারা মানুষের আবেগকে কাজে লাগিয়ে মানুষকে প্রতারণা করেছে। আমি সরকারের কাছে আবেদন জানাই আপনারা জরিপ করে বের করেন, অ্যাকচুয়ালি 30 লক্ষ 3 কোটি হোক আপনারা বের করেন। আমার জানা মতে এটা 2,86,000 একটা জরিপ করেছিল, এটা 2,86,000 ছিল দেখে তারা প্রচার করেন। ওই 3 লক্ষটাকে 30 লক্ষ বানিয়ে তারা 2 লক্ষ মা বোন ধসে গেছে। এখনো সময় আছে, এখনো সেই বাস্তবের লোকজন বেঁচে আছে। আমরা সারা দেশে একটা জরিপ করে এই 3 লক্ষ না 30 লক্ষ 2 লক্ষ মানুষ শহীদ হয়েছে কিনা তা থেকে সত্য ইতিহাস জানতে দিন। আমাদের নতুন প্রজন্মকে মিথ্যার উপরে আপনারা তা থেকে গড়ে তুলতে দেবেন না। দয়া করে আল্লাহ ওয়াস্তে আপনারা যদি দেশপ্রেমিক হন একটা সত্যিকারের জরিপ করে এটার ব্যবস্থা করেন। আমি আমার বক্তব্য 1 মিনিট বলে শেষ করতে চাই। আমরা বাংলাদেশে ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে বাংলাদেশী। একটা স্বার্থান্বেষী মহল বিভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মপ্রসারী বা তাদের এলাকায় গিয়ে আক্রমণ চালিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করতে। হিন্দু, খ্রিস্ট, বৌদ্ধ, চাকমা, মারমার নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশী। আমরা সবাই বাংলাদেশী, মুসলিম অধ্যুষিত হলে আমরা বাংলাদেশী। আমাদের পরিচয় একটাই, আমরা বাংলাদেশী। আমরা ঐক্যবদ্ধভাবে একটা সুসংহত জাতি গড়ে তুলতে চাই। এবং আমি অন্য ধর্মে বিশ্বাস না করতে পারি, আমি চাঁদ দিতে প্রস্তুত আছি যেন অন্য ধর্ম মহিলারা তাদের ধর্মীয় উপাসনা যথাযথভাবে করতে পারে। আমরা সবাইকে ঐক্য দেওয়া নিশ্চিত করে যার যার ধর্ম সেটা পালন করবে। আমরা সবাই বাংলাদেশী। আমরা হাতে হাত মিলে আসুন, তাদেরকে শক্তভাবে দমন করে আমরা আমাদের একটা স্বাধীন, সমৃদ্ধ, শক্তিশালী বাংলাদেশ জীবন করি। আমাদের স্বপ্নের বাংলাদেশ করি। আমাদের প্রাণ দিয়ে বহু প্রাণের বিনিময়ে এই